মিটার ব্যানাররা সেটি আমরা মাঠে তাহলে এই বিষয়ের সাথে একটু মাঠে তখন লো সিস্টেম সব লোই যে সাইকেলগুলো তখন বেশি জলরাশি নিয়ে তখন খেলতে থাকে আমাদের আমরা রাডার দিয়ে দেখি তখন এটা বলতে পারি এটা সাইকেল বাতাসে ঘন্টা 60 তখন একটা সাইকেল নিতে পারে। এটা আমরা পরবর্তীতে এটা বাইরে থেকে মনিটরিং করি। ওটা হলো ব্যারোগ্রাম। তো এইটা তুমি মনে রাখো শুধু ব্যারোমিটারের লেখো। এই ব্যারোমিটারের মেইন প্রিন্সিপাল হলো মার্কার। এটা যেটা কি ব্যবহার করি মার্কার। এই ব্যারোমিটার দুইটা স্কেল আছে, একটা ভার্নিয়ার স্কেল, একটা প্রধান স্কেল। ঠিক আছে, তা ভার্নিয়ার স্কেলে ফ্র্যাকশন পার্টটা ভার্নিয়ার থেকে নেই, আর মূল পার্টটা নেই প্রধান স্কেল। আর পাশেই তোমার দেখো ডিজিটাল ব্যারোমিটার। এটা কত আছে দেখো, দেখা যায় 1010.9 হেক্টর পার স্কেল। এইটা হচ্ছে ডিজিটাল ব্যারোমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে ব্যারোমিটারের সাথে কি নির্ণয় করি? বায়ু বললে তো হবে না, বায়ুর চাপ, বায়ুর চাপ বা বায়ু কি বলো, আরো কি বলতে পারি? প্রেশার, এয়ার প্রেশার, ইংরেজি বলে এয়ার প্রেশার, বাংলা বলে বায়ু চাপ। এটা এর প্রিন্সিপালটা কি, এটা কেন কিভাবে কি এর ভিতরে ইউজ করি কি আমরা মানে পারো। ঠিক আছে, আর এখানে থাকাতে ফোকাস করো। এটার নাম হলো তোমার ব্যারোগ্রাম। এই ব্যারোগ্রামের ভিতরে এর মেকানিজমটা হলো একটু হ্যাঁ, এই ব্যারোগ্রাফটা একটা এটা তোমরা অ্যাটেনশন প্লিজ তো আগে শোনো। তারপর এটা একটা কোলোগ্রাম থাকে, একটা ঘড়ি। এই ঘড়িটা 7 দিনে ঘুরতে থাকে। আমাদের একটা গ্রাফ পেপার বসানো থাকে ডেট ওয়াইজ। আজকে মানে 10 তারিখ মনে করো সোমবার, গতকাল বসেছে 9 তারিখ। 9 তারিখ থেকে 1 সপ্তাহ চলবে। 1 সপ্তাহ গ্রাফটা ঘুরতে থাকে ডেট ওয়াইজ। ওখানে দাগান্বিত করা থাকে যে আমার প্রেশারে সর্বোচ্চ প্রেশার দেওয়া থাকে আর সর্বনিম্ন কোনটা হতে পারে এই রিজনে। ওই অনুযায়ী এখানে জায়গায় একটা প্রেনাম আছে, প্রেন দেখো নিপ দেওয়া আছে, আর ওইটা আর বাহুর মতো নিপটা সামনে বসানো। আর ভিতরে যে জিনিসটা দেখো ওই ক্যাপসুল, অ্যানোরয়েড ক্যাপসুল, তোমরা কামারের দোকানে দেখতে পারো। অনেক সময় দেখা যায় না ওই যে এর আরে প্রেশার দেয়, তারপর দেখা যায় ফুলকানি আগুন জ্বলে ওঠে, ওটা একটা ভাত করা থাকে না, এটা কি একবার প্রসারিত হয় একবার সংকুচিত হয়। তো আমার ওই অ্যানোরয়েড ক্যাপসুলের ভিতরে ভ্যাকুয়াম থাকে। তো অ্যানোরয়েড ক্যাপসুল যখন বায়ু যখন কী করে, যখন প্রেশার কম বেশি হয় তখন ওখানে সংকুচিত প্রসারিত সিস্টলে কাজ করে। তখন করে কি ওই পেনামটা আপগোয়িং করে উপরে নিচে ওঠে, তখন ওটা ম্যানুয়াল না, ওটা স্বয়ংক্রিয় অটোমেটিক সে ওটা ঘুরতে থাকে এবং প্রেশারে ওখানে ঘুরতে থাকে। কারণ আমার চোখ ভীষণে দেখা যায় এখানে কম বেশি হতে পারে। তুমি দেখো তোমার এক ধরনের হলো পাট, ও গেল ওর এক ধরনের, আর এটা তো আসলে কেউ না, এটা তো অটোমেটিকলি সে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে। সেজন্য এই যন্ত্রের নাম হলো কি ব্যারোগ্রাম। এটা দিয়ে কি নির্ণয় করি? বায়ু চাপ। এটাও নেই, আমি একসাথে অনেকগুলো প্যারামিটার, আমার কোনোটা ভুল হবে না। দেখবো যে আমার সঠিকটা দেওয়ার চেষ্টা করবো, যে প্যারামিটার দিয়ে একটা নিলাম, ডিজিটাল প্যারামিটার দিয়ে নিলাম, তারপরে এটা দিয়ে নিলাম। এই ডাটাগুলো নিয়ে আমরা কী করি? এই ডাটাগুলো আমরা কালেক্ট করে ঢাকাতে আমরা পাঠাই। এই ডাটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে তখন বলি যে পূর্বাভাস দিই আগামী 10 দিনে বৃষ্টি হবে কি না, বায়ুর প্রেশার কত, কোথায় কি। শুধু তাই না, এটা তো একটা মানে আবহাওয়াতে একটা সাইট, আরও অনেক বিগ সাইট আমাদের। যেমন একটা বিমান যখন আকাশে উড্ডয়ন করে, এই বিমানে ফার্স্ট ফোকাস কিন্তু আমাদের দিতে হবে, কারণ ওটা তো ম্যানুয়াল না যে অটো ঘুরালাম চাকা এদিক ওদিক না, ওখানে ডেটাগুলো কম্পিউটারে দিতে হয়। যেমন 10,000 ফুট থেকে আমার একটা বিমান আসবে বাহির থেকে, তখন ওই পাইলট বা আমাদের স্টেশন যে ইন্টারন্যাশনাল স্টেশনগুলো আছে, আমি আগে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছিলাম, ওখানে ওই টাওয়ারের সাথে ওরা কন্ট্যাক্ট করে যে আধা ঘন্টা আগে, ওরা তখন ছাড়ার আধা ঘন্টা আগে যে আমি এত হাইটে আমার একটা বিমান আসবে, জাপান থেকে আসবে। তখন থেকে ওখানে মনিটরিং করা হয় যে অনেক সময় দেখেন মানে কন্ট্রোল টাওয়ারে বাইরে চলে গেল, বিমান মিসিং হয়ে গেছে, মানে কি কন্ট্রোল টাওয়ারে বাইরে চলে গেছে, ওটা ওই বিমানটা কন্ট্রোলের ভিতর নাই, তখন সে দুর্ঘটনা করে। যখনই ও টোটালটা আমরা ওকে মনিটরিং করে ওকে অ্যাডভাইস দিয়ে নিয়ে আসি, পাইলট করে কি ডাটাগুলো আমাদের ডাটাগুলো দেই, এই ডাটাগুলো সম্পূর্ণ কম্পিউটারে ইনপুট করে। ইনপুট করবে অটোমেটিকভাবে কী করে কম্পিউটার, মানে ওই বিমান এত ফিট উপরে উঠে তখন চলে আসে। কীভাবে আসে? মানে একটা অন্ধ মানুষ মনে করো একটা চোখ বেঁধে দিল তোমাদের একজনকে, আমি যদি বলি আমাদের অফিসে গেটে তুমি যাও, তুমি কীভাবে যাও? তোমাদের চোখ বেঁধে দেওয়া সিস্টেমটা কি? আমি ওখানে আমি কী করবো, একটা সাউন্ড তৈরি করলাম, তা তুমি তো চোখ চারিদিকে তোমার কাছে অন্ধকার, তুমি দেখবে যে
সাউন্ডটা ডিস্টেন্স কাছে, এদিক গেলে আমি সাউন্ডটা বেশি পাচ্ছি না এদিক গেলে বেশি পাচ্ছি, তো যেদিকে বেশি সাউন্ডটা সেদিকে তুমি কাছাকাছি চলে গেলে তো তাহলে দেখা যায় তুমি ওই জায়গায় তুমি পৌঁছাতে পারো। যদি কোনো অবস্ট্রাক না থাকে, ওপেন একটা মানে মাঠের ভিতর কোনো এক জায়গায় তোমার একটা বলে অমুক নির্দিষ্ট জায়গায় যাবে ওই জায়গাতে সাউন্ড সিস্টেম তৈরি করি, তাহলে সাউন্ডের মাধ্যমে তুমি কাছাকাছি চলে যেতে পারবে। ওই বিমানটাও তাই, বিমানটা প্রত্যেকটা এয়ারপোর্টে দেখবে এরকম ঘুরতে থাকে, ওটা তোমার ভিউয়ার, ওটা কি বলে ভিউয়ারের মাধ্যমে, যেমন এই টিভি আমরা কীভাবে করি সেন্সরটা কাজকে রিমোট, ওটাও তাই ওই বিমানকে ওরা ভিউয়ারের মাধ্যমে টেনে নিয়ে আসে, ও সাউন্ড করে, ওকে সাউন্ডের মাধ্যমে ওখানে বিমানটা কানেক্ট করা থাকে। পাইলটের কাজ হচ্ছে টু টাইম ল্যান্ডিং করা, টেক আপ করা, যখন ল্যান্ডিং 3 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যান্ড করতে হয় আবার টেক আপ করতে হয়। আর টোটাল ডেটাগুলো একটা বিমান ক্রাশলে আগে আমাদের আবহাওয়া অধিদপ্তরকে আমাদের প্রকাশটা কোথাও ভুল আছে এটা দেখে, যে আমাদের মিটার যদি ভুল না থাকে ওকে, তাহলে তারপর দেখিয়ে দেয় এয়ারড্রোম অফিসার যে থাকে ওদের কোনো ডিস্ট্রিবিউশনে কোনো ভুল আছে কিনা, ওদের যদি না থাকে আমাদের বিমানের ত্রুটি, এই যে মাইলস্টোনের যে ঘটনা ঘটলো এটা কিন্তু টোটালি বিমানের ত্রুটি ছিল, ওদের ইনস্ট্রুমেন্টই ত্রুটি ছিল, তো এটা বিমানটা আগে চেক আপ করে করতে হয়, এটা দুর্ভাগ্য হয়ে গেছে। তাই আবহাওয়া আসলে শুধু যে ব্যাড ওয়েদারই দেয় যে ঝড় বৃষ্টি নো, আমাদের অনেকগুলো প্যারামিটার বিভিন্ন জায়গায় দিতে হয়, যেমন মনে করো ভূমিকম্প, একটা ভূমিকম্প হলে আমরা মাটির গর্ভেরটাও দিতে হয়, পরে মহাকাশেরটাও দিতে হয়, এগ্রিকালচারে দিতে, এগ্রিকালচার তারা একটা অঙ্কুর মানে কত 50 ফিট নিচে একটা অঙ্কুর যায় বা 20 মিটার নিচে দেয় বা 20 সেন্টিমিটার নিচে, এই হাইটে এক একটা অঙ্কুর এক একটা ডিপে যায়, এদেরকে ওই পজিশনে একটা মানে ছয়ের কি আর্দ্রতা আছে, ওখানে কী ধরনের আর্দ্রতা এই এলাকায় বিরাজ করতেছে, এটা এই প্রকাশটা আবার ওদেরকে দিতে হয়, ওদেরকে সেই ডাটাগুলো দিতে, সেই অনুযায়ী ওদের শুধু একটা কাজ নয়, আমাদের অনেকগুলো এই এয়ারপোর্ট হইতে বিভিন্ন ছিল আমাদের কাজ করে, এই ডাটাগুলো শুধু নট অনলি খুলনা ডিভিশনে দেবে, এই ডাটাগুলো আমার পৃথিবীতে যতগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সব জায়গায় চলে যায়, কারণ ও একটা বিমান জায়গায় আমার এখান থেকেও যেতে পারে, তাকেও প্রকাশটা দিতে হয়। ঠিক আছে, তো আবহাওয়া বিশ্বাসের অনেকের ধারণা নেই, টোটাল পিওর সায়েন্সটাই এখানে কাজ করে, তোমার যেগুলো ফিজিক্স পড়ো যাই পড়ো সেটা কিন্তু বাস্তবে এখানে অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, ওকে, এটাই আমরা শিখলাম, তোমাদের বেসিক্যালি জিনিসটা দিলাম আসলে এখানে কাজটা কী আসলে, যে আসলে তারপরেও ভুল হয় কেন। টোটাল মনে করো আমরা একটা মানুষের শরীরে জ্বর আসলে আমরা থার্মোমিটার দিয়ে তাকে বলি যে কত ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট হয়, আর আমার টোটাল পৃথিবীটা যে আমার তাপমাত্রা কত, অ্যাটমসফিয়ারে কি তাপমাত্রা কত, আমি একটা দিলাম মনে করো যে বললাম কত 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা সেলসিয়াস বলে, কিন্তু তোমার অনুভূতি হইতে আরও বেশি, এটাও একটা ব্যাখ্যা আছে। যখন যেখানে দালান কোটা বেশি থাকে তখন যে তাপমাত্রাটা দিচ্ছে সারফেসে ডাইরেক্ট সান রেডিয়েশন, তখন সারফেস থেকে একটা তোমার রেডিয়েশন দিচ্ছে, আর কনক্রিট যে অ্যাবজর্ব করছে বিল্ডিং ও যেটা অ্যাবজর্ব ও আবার ছাড়তেছে, তাহলে কত দিকটা হচ্ছে উপর থেকে পাচ্ছ নিচ থেকে দিচ্ছে সাইড থেকে দিচ্ছে, তোমার অনুভূতি হচ্ছে কি বেশি তাপমাত্রা না, এই জন্য ঢাকার শহরে বেশি হয়। দেখো গ্রামের অঞ্চলে শীত হালকা পড়ে গেছে, ঢাকায় কিন্তু শীত আরও 1 মাস পরে, কারণ ওদের কাছে গরম, মানুষ ঘনবসিত, এই যে একসাথে আমরা বসছি না, এটা সবার শরীরে হিউম্যান টেম্পারেচার আছে, সবাই কিন্তু গরম অনুভূতি হচ্ছে, কিন্তু এসি কিন্তু অনেক কিন্তু ঠান্ডা, কিন্তু তোমার একটু ঠান্ডা এরকম লাগতেছে, এটারও একটা প্রভাব আছে। তা এরকম যে আসলে ফোকাসড আমরা 100% দিতে চাই, অনেক সময় দেখা যায় 2% 5% জন্য এখানে নাই, ঘটনা ঘটছে না বললে এখানে বৃষ্টি আছে, খুলনায় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়েছে ডুমুরি যাবে, এটা হলো না কেন তা প্রকাশ বলি, তা নয়, আমরা তো সারাউন্ডিং সবাইটা মিলে বলি, তাই না, এইরকম হয়। তা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন বাইরে ফিল্ডে যাবো, আর এই যে ডিসপ্লেগুলো দেখতে তোমরা বাইরে যে আমাদের সেন্সরগুলো বসানো আছে ওর মাধ্যমে এগুলো আমরা দেখতে পাই এখানে, আর যখন একটা সাইকেল আসে স্যাটেলাইটের মাধ্যমে মনিটরে চলে আসে সেগুলো আমরা এখান থেকে প্রকাশ করা। ওকে, সবাই বাইরে চলো, বাইরে চলো। login.
স্টাইলে হারাই গেছে। আসলে মেয়েরা আসলে কি রয়েছে? বক্স সবাই কেউ না শুনতে পারলে বলো। এই বক্সটা একটা নাম আছে সুন্দর, হ্যাঁ, স্টিভেশন স্কিন বক্স। স্টিভেশন স্কিন বক্স লিখে নিতে পারো, স্টিভেশন স্কিন বক্স। সবাই একটু খাতা কলম রাখো, কারণ এটা তো তোমাদের আবার প্র্যাকটিক্যালি আমার জিজ্ঞেস করো। এই নামগুলো তোমরা একটু লিখে, স্টিভেশন স্কিন বক্স। এখানে কি দেখো, উইন্ডো আছে, মানে জানলা আছে। এই উইন্ডোগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই উইন্ডোগুলো কেন রাখি আমরা? যে যাতে বাতাসটা ঢুকে আমার অভ্যাস থেকে বেরোতে পারে, যেন এয়ার ফ্লোটা ঠিক থাকে। দেখো চারিদিকে আছে উইন্ডোগুলো, চারিদিকে। যদি এটা না দিতাম তাহলে কী হতো, ওই ইনস্ট্রুমেন্টটা গরম হয়ে যেত। গরম হয়ে গেলে তো ওর আমার সঠিক পারফরমেন্সটা আসতো না। আর এটা দেওয়ার উদ্দেশ্য হলো ডাইরেক্ট যদি ইনস্ট্রুমেন্টে রাখি, ডাইরেক্ট সাউন্ড রেডিয়েশনে কী হতো, তা গরম হয়ে যেত, তাহলে সঠিকটাও আসতো না। তো এটার ভিতরে আমাদের ডাব্লিউএমের মাধ্যমে এটা একটা সায়েন্টিফিক সিস্টেম। তো কেন এটা এই স্টিভেশন স্ক্রিন বক্সটা আমরা ইউজ করলাম? অন্যভাবেই তো দিতে পারতাম, একটা বক্স করে তো দিতে পারতাম। এটা প্রত্যেকটা কী আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উইন্ডো আছে। উইন্ডোগুলো দেওয়ার অর্থ হলে বাতাস যেন একদিক দিয়ে ঢুকবে, বেরোতে পারে, এর ভিতরে এয়ার ফ্লোটা ঠিক থাকে। তাহলে এই বক্সটার নাম হলো কি, স্টিভেশন স্ক্রিন বক্স। আমরা এটা বলবো। এখানে কতগুলো থার্মোমিটার বসানো আছে। তোমরা তো হিউম্যান থার্মোমিটার সম্পর্কে তো মোটামুটি ধারণা আছে, মানুষের জ্বর হলে, তাই না? এই থার্মোমিটারগুলো বড়। হ্যালো, তোমরা একটু শোনো, একটু সাইড, হ্যাঁ, দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা? এই যে তোমরা আগে দেখো, আগে ছবি তোমরা নাহলে পরে তোলো, পরে তুলতে পারবে, স্কোপ পাবো, আগে আগে বোঝো বিষয়টা। এইখানে দেখো এই থার্মোমিটার আছে না, এই থার্মোমিটার হলো কয়েক ধরনের থার্মোমিটার। একটা হলো অর্ডিনারি থার্মোমিটার, মানে সাধারণ তাপমান যন্ত্র, অর্ডিনারি থার্মোমিটার। এটার সাথে কি নির্ণয় করি, এই বায়ুর তাপমাত্রা। এই অর্ডিনারি থার্মোমিটার দিয়ে কী নির্ণয় করি, বায়ুর তাপ। তা বায়ুর তাপ নির্ণয় করার এটা এর তো একটা আছে, ইউনিট আছে, সেন্টিগ্রেড বা সেলসিয়াস। এই বায়ুর তাপ মানে এখন কত আছে মনে করো, 30 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এইটার ভিতরে কী ইউজ করে, প্রিন্সিপালটা কী? এটার ভিতরে মার্কারি। কারণ এই মার্কারি অল্প তাপে তার সেন্সিটিভ বেশি, সে নামতে পারবে, উঠতে পারবে। অর্ডিনারি থার্মোমিটারে কী করে, যখন যে পজিশনে তাপমাত্রা আছে তখনই সেটা শো করবে। তাহলে কিছু বায়ুর তাপমাত্রা নির্ণয় করে যন্ত্রের নাম হলো কি, অর্ডিনারি থার্মোমিটার। অর্ডিনারি মানে সাধারণ তাপমান যন্ত্র বলতে পারো, বা অর্ডিনারি থার্মোমিটার। অর্ডিনারি থার্মোমিটারের সাথে কি নির্ণয় করি, বায়ুর তাপমাত্রা। ক্লিয়ার? এর সাথেই দেওয়া আছে দেখো ওয়েট বাল্ব থার্মোমিটার। ওয়েট মানে ভিজা, ওয়েট বাল্ব থার্মোমিটার। ওয়েট বাল্ব থার্মোমিটার তার ভিতরেও মার্কারি, কিন্তু এখানে মেকানিজমটা একটু হলো, এর নিচে দেখো ওয়াটার দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার, একটা বোতলে ওয়াটার রাখা আছে, বৃষ্টির পানি, ভালো ওয়াটার, যেটার ভিতরে তোমার লবণাক্ত না থাকবে। এবং এখানে কি দেওয়া আছে, সুতলি দেওয়া আছে, 8টা বারের সুতলি। এই সুতলি দিয়ে কী করে, অবিশ্রবণ প্রক্রিয়ায় ওয়াটারটা ভিজাই রাখে। এখানে একটা তোমার ভাল্ব আছে, প্রতিটা থার্মোমিটারে রিজার্ভ ভাল্ব থাকে। ওই রিজার্ভ ভাল্বে কী থাকে, মার্কারি থাকে। ওই রিজার্ভ ভাল্বের ভিতর মার্কারি বা ক্যাপিটালি টিউব বলা, ক্যাপিটালি টিউব। অতগুলো তোমার মনে দরকার নেই। একটা ভাল্ব থাকে, ভাল্বের কী থাকে, মার্কারি থাকে। মার্কারি যখন এই তাপমাত্রা বেড়ে থাকে, তো মার্কারি কী করবে, এর ভিতর থেকে এই ভ্যাকুয়াম থেকে উপরে উঠতে থাকবে, যেখানে দাগান্বিত যে পজিশনে আসছে তখন এটা আমরা বলি এত তাপমাত্রা আসছে। তো যেহেতু ড্রাই ভাল্ব যে তাপমাত্রা, এখানে তো ভিজা নাই, এটা তো অটোমেটিক। আর যেটা নিচে ভাল্বটা সবসময় ভিজে থাকে, তা তাপমাত্রা এটাই বেশি হবে না ওটাই বেশি হবে বলতে পারো তুমি? যেটা ভিজে থাকে এটা অবশ্যই তাপমাত্রা কম থাকবে, তাই না? তো এই দুই তাপমাত্রা নিয়ে আমরা কি করি, এটা ডিফারেন্স বের করি। যে তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আমরা ড্রাই ভাল্ব থেকে একটা তাপমাত্রা নেই, ওয়েট ভাল্ব থেকে একটা তাপমাত্রা নেই। দুই তাপমাত্রা থেকে যে ডিফারেন্স, যেটা ভ্যালুটা পাই, তার হাইগ্রোমেট্রিক টেবিল আছে আমাদের রুমে।
ওই হাইগ্রোমেট্রিক টেবিলের মাধ্যমে কি বাতাসের আর্দ্রতা নির্ণয় করি। যাতে মনে করে এখন 30 বললাম, লিখে নাও একটা পার্ট, কত 30 ডিগ্রি, কত আমি সেটা দেখিনি, একটু বেড়ে গেছে 30.5 ডিগ্রি সেলসিয়াস, দেখো লেখো। আর ওয়েট বাল্ব আছে 25.2 ডিগ্রি সেলসিয়াস ওয়েট বাল্ব। এটা বিয়োগ করে যে ভ্যালুটা পাবা, সেই ভ্যালুটা অ্যাগেনস্টে আমরা হাইগ্রোমেট্রিক টেবিল থেকে দেখবো যে রিলেটিভ হিউমিডিটি কত, বাতাসের আর্দ্রতা কত। তার দুইটা দিয়ে আমরা কী নির্ণয় করি, ড্রাই ভাল্ব তাপমাত্রা এবং ওয়েট ভাল্ব তাপমাত্রা বিয়োগ করে যে ভ্যালুটা পাই, সেই ড্রাই ভাল্বের অ্যাগেনস্টে হাইগ্রোমেট্রিক টেবিল দিয়ে আমরা বাতাসের আর্দ্রতা নির্ণয় করি। ওকে, এবার আসি আমরা ম্যাক্সিমাম মিনিমাম। ম্যাক্সিমাম বলে আজকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা টিভিতে দেখতে পাই না, আজকে সর্বোচ্চ তাপমাত্রা এত, এটা আসলে কীভাবে হয়? এই ম্যাক্সিমাম থার্মোমিটারে এটাও পারদ থাকে, কিন্তু এখানে কনস্টিটিউশনের থাকে, একটা কুকরানো সংকুচিত, মানে কনস্টিটিউশন মানে সংকুচিত, মানে ওই যে আমাদের ভ্যাকুয়াম যে পার্টটা আছে ভিতরে, ভ্যাকুয়াম যেখানে পারদ ওঠে, উঠতে পারবে কিন্তু নামতে পারবে না। ম্যাক্সিমাম হলো কি পারদ উঠতে পারবে। আজকে সর্বোচ্চ মনে করি 3টার দিকে কত হলো, গতকালই দেখা গেল উঠলো কত 35.8 এত তাপমাত্রা, কিন্তু সে আর নামতে পারবে না। পরের দিন যখন অবজারভার সেট আপ করবে, সে শেকিং করে ওকে ঝাঁকাইয়ে নিচে নিয়ে আবার নতুন করে সেট আপ করতে হবে। কিন্তু অর্ডিনারি তা না, অর্ডিনারি করে কি অটোমেটিক যখন যেটা তাপমাত্রা আসবে তখনই সেটা ভূপৃষ্ঠের রেখে তখন শো করবে। আর ম্যাক্সিমাম হলো কি সর্বোচ্চ যখন উঠবে ওখানেই স্থির হয়ে থাকবে, সে আর নামবে না। তাকে নামাতে হলে কী করতে হবে, শ্যাকিং করে নামাতে হবে। তা ম্যাক্সিমামে কী থাকে আমার, তার ভিতরে মার্কারি, কিন্তু একটা কনস্টিটিউশন থাকে, একটা সংকুচিত একটা কার্ভ থাকে, যার কারণে ওটা নামতে পারে না পারদটা। ওটা নামাতে হলে পরে ঝাঁকাইয়ে নামাতে হয়, ঠিক আছে? ট্যাপিং বা শেকিং যেটা বলে, এইভাবে ট্যাপিং করে আবার শেকিং করে নামাতে হয়। ক্লিয়ার? এবার আসবো আমরা মিনিমাম। মিনিমামে আছে দেখো, আমি যেগুলো উঠাইলে এর মেকানিজমটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি বের করতেছি না। মিনিমামে ইউজ করি আমরা অ্যালকোহল। মিনিমাম থার্মোমিটারে কি ইউজ করি, অ্যালকোহল। আর এতক্ষণ তো সবগুলাই কি ইউজ করছি, পারদ বা মার্কারি, ঠিক আছে? মিনিমামে অ্যালকোহল কেন ইউজ করি, অ্যালকোহল কি লিকুইড না, লিকুইডের ধর্ম নিম্নমুখী না, আমার মিনিমাম কি সবসময় নিম্ন তাপমাত্রা দরকার, ঠিক আছে? এর ভিতরে থাকে একটা ইন্ডেক্স থাকে, দেখো সবাই একটু দেখো তোমরা, মিনিমাম থার্মোমিটার থাকে অ্যালকোহল এবং একটা ইন্ডেক্স এটা 2 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢালু করা থাকে, 2 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে যদি নিম্নমুখী থাকে তাহলে ওই ইন্ডেক্সটা কি নিম্ন দিকেই সে গতিটা থাকবে, অ্যালকোহলের গতি নিচের দিকে থাকবে। ওয়াটার কি সবসময় নিচে পড়ে না, তাই না? তোর গতি নিম্নমুখী, আর গ্যাস কি ঊর্ধ্বমুখী। তাহলে আমার যেহেতু এটা নিম্ন দিকে, আমার নিম্ন তাপমাত্রা সবথেকে কম তাপমাত্রা আজকে কত আসছে সেইটা তখন দরকার, তাহলে আমার নিম্ন দিকে এটা ধাবিত করে রাখবে। তাই এর ভিতরে এই প্রিন্সিপালটা কি, অ্যালকোহল। আর সব থার্মোমিটারগুলো কি আছে, পারদ বা মার্কারি। ক্লিয়ার? ওকে, তাই মিনিমাম দিয়ে কী নির্ণয় করি, আমরা আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা কী নির্ণয় করি, দিনে সর্বনিম্ন তাপমাত্রা, আর ম্যাক্সিমাম দিয়ে আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা। ওকে, আমি রাখতে পারি, হ্যাঁ শিওর নেই। হ্যাঁ না না, এটা তো ওইভাবে তো উত্তপ্ত হয় না, যেটা বলতে যদি সান রেডিয়েশন হইতো, তাপ দিতা, তারপর তো ওই সুযোগটা নাই, ওটা এক্সটেনশন করার একটা সুযোগ, শুধু সর্বনিম্ন তাপমাত্রা ওটা নিম্ন দিকে ধাবিত হবে, আমাদের কাছে ধাবিত হবে কোন দিকে থাকবে ও গতি, ওর টেনশনটা মানে কোন দিকে থাকবে, নিম্ন দিকে। আচ্ছা আচ্ছা, তুমি স্টুডেন্ট আসলে সবসময় এখানে থাকবে, কারণ ওদেরকে বসে ওই যে আটকেই দাও। স্টিভেশন স্কিন, ঠিক আছে, এটা আর বিরিপ দিলাম না, এটার ভিতরে আমার এতক্ষণ যা বলছি না, ও এই যে আমরা একটু আগে তাপমাত্রা বললাম না, ইনস্ট্রুমেন্ট একটা বললাম তাপমাত্রা নির্ণয় করি, তাকে এটা কি হলো, গ্রাফ আছে, থার্মোগ্রাফ, এই ইনস্ট্রুমেন্ট নাম হলো থার্মোগ্রাফ, সবাই নোট করে নাও, এই ইনস্ট্রুমেন্ট নাম হলো থার্মোগ্রাফ। এই থার্মোগ্রাফের মাধ্যমে কি নির্ণয় করি, এটা বায়ুর তাপমাত্রা নির্ণয় করি। একটু আগে
অর্ডিনারি থার্মোমিটার নির্ণয় করছি না, ওখানে মনে করি চোখের ভীষণে একটু কম বেশি হতে পারে, এটা অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে এই তাপমাত্রাটা শো করবে। এর মেকানিজমটা কি, এর প্রিন্সিপালটা কি, এখানে দেখো বাই মেটাল, এটার প্রিন্সিপাল হলো বাই মেটাল। আর বাই মেটাল বলতে কি বুঝো, আমি তোমাদেরকে বুঝাই। সমান দৈর্ঘ্যে যে দুইটা পা, একটা লোহা একটা দস্তা যদি নিয়ে দুই প্রান্ত যদি তুমি ঢালাই করে দিই, তারপর যদি তাপ দিতে থাকি, তাহলে দেখা যায় কি একটার প্রসারিত বেশি হলো আর একটা প্রসারিত কম হলো। দেখা যায় লোহার প্রসারিত বেশি হলো, তা আমার কম হলো। তাহলে কী হলো, দুই প্রান্তে কী হবে, একটা মোমেন্টাম সৃষ্টি হবে, মানে দ্বন্দ্ব হবে, ওর ফোর্স এক ধরনের হবে, ফোর্সটা রিলিজ হতে পারছে না, দুইটা আটকানো, বা দুই প্রান্তে একটা মোমেন্টাম সৃষ্টি হবে। এই মোমেন্টামে কেন যে কোললিক ফোর্সটা সৃষ্টি হবে, সেটা কী করবে, এর ফোকাল পয়েন্ট এই লিভারের মাধ্যমে সে আপগোয়িং করে। ওখানে একটা কোলোগ্রাম দেওয়া আছে, কোলোগ্রামে দেখো ডেট ওয়াইজ তোমার দেওয়া আছে, মানে দাগান্বিত করা আছে, কত তাপমাত্রা কত তারিখ 10 তারিখ দেওয়া আছে, সব উঠতেছে তাপমাত্রা। ওখানে আমরা যেটা দেখছি না, সেটা কিন্তু এখানে স্বয়ংক্রিয়ভাবে এটা আমরা উঠতেছে। তো এই মেকানিজমটা কি, এখানে বাই মেটাল, এর প্রিন্সিপালটা হলো বাই মেটাল। বাই মেটাল এই সূর্যের তাপমাত্রা যেটা আমরা শোষণ করে, সেটা করে কি দুই ধরনের এক্সপান্ড হয়। তারপর যে ফোর্সটা সৃষ্টি হয়, সেই ফোর্সটা কী করে লিভারের মাধ্যমে পেনামের মাধ্যমে সেটা কী করে রিলিজ করে, তখন এই পেনামটা আপগোয়িং করে, সেখান থেকে আমরা তাপমাত্রাটা নির্ণয় করতে পারি। স্যার এখানে কি সম্পূর্ণ তাপমাত্রাটা পাই, এটা তো আমরা ছায়া জায়গায় রাখছি। এটা বায়ুর তাপ, এটা তোমার তো এই সান রেডিয়েশন না, সান রেডিয়েশন সাথে মিলে যেতে হবে না, এটার বিষয়ে তো আবার আলাদা যন্ত্র। তোমার বায়ুর তাপমাত্রা যেমন শরীরের তাপমাত্রা কি দেখা যায়, আমরা থার্মোমিটার বলতে পারি 102 ডিগ্রি 3 ডিগ্রি, এটা বায়ুর তাপমাত্রা। আর ওটা সান রেডিয়েশন সে পুড়ে যাচ্ছে, ওটা এক না বিষয়টা। তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে, এটা তোমার পার্থক্য পড়ছে। যাক আমরা ওদিকে যাচ্ছি না। এবার দেখো একটু আগে আমরা কী পড়ছি, ওখানে দেখলাম যে ওয়েট বাল্ব এবং ড্রাই বাল্বের তাপমাত্রা থেকে বিয়োগ করে যে ভ্যালুটা পাই, তার মাধ্যমে হাইগ্রোমেট্রিক টেবিলের মাধ্যমে আমরা কী নির্ণয় করি, আরএস রিলেটিভ হিউমিডিটি। অটোমেটিকলি সেইটা এই রিলেটিভ হিউমিডিটি এখানে আমরা পাচ্ছি। দেখ এটার নাম হলো কি, আমি তোমাদের একটু দেখাই, হেয়ার হাইগ্রোগ্রাফ ইনস্ট্রুমেন্ট। হেয়ার হাইগ্রোগ্রাফ তোমরা একটা মেয়েরা দেখো, হেয়ার হাইগ্রোগ্রাফ মানে হাইগ্রোগ্রাফের মাধ্যমে কি নির্ণয় করি, এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা নির্ণয় করি বাতাসের আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। এর প্রিন্সিপাল হলো হিউম্যান হেয়ার, হিউম্যান মানুষের চুল, মানুষের মেয়েদের চুল, আমাদের বাংলাদেশের মেয়েদের না, ফরেন মেয়েদের দেখো তো চুল সোনালি কালার, কারণ এটা অ্যাবজর্ব করে কম, সোনালি কালার। এই সোনালি কালার চুলটা আমরা বান্ডিল এটা কিনতে হয়, এটা অনেক দাম। তাই এখানে এটা হলো কি হিউম্যান হেয়ার, মানে ফরেন হিউম্যান হেয়ার। এই চুলটা কি করে, যখন মানে অ্যাবজর্ব হয়, মানে যখন তোমার আর্দ্রতা বেড়ে যায়, তখন এর প্রসারিত হয় মানে চুল, আর যখন আর্দ্রতা কমে যায় তখন এটা সংকুচিত হয়। এবং শীতকালে আমরা দেখি না চুল কী হয়, সমস্ত চুল শুষ্ক হয়ে যায় না, তাই না? আবার যে গরমকালে দেখি এটা হয় না, তো এটা কী হয়, কেন হয়, এটাই অ্যাবজর্ব করে, যখন অ্যাবজর্ব করে যায় তখন এটা সংকুচিত, যখন এটাকে রিলিজ করে তখন এটা প্রসারিত। এই মেকানিজমের মাধ্যমে যে ফোর্সটা সৃষ্টি হয় লিভারের মাধ্যমে সে দেখান্বিত হয়, তখন ডাইরেক্ট এটা আরএস আমরা বলতে রিলেটিভ হিউমিডিটি। এর ইউনিট হলো পার্সেন্টেজ, মানে শতকরা কত ভাগ আমার জলীয় বাষ্প স্টিম হয়েছে, এটা আমরা বের করি। ক্লিয়ার? এই যন্ত্রটার নাম কি হলো, হাইগ্রোগ্রাফ বা হেয়ারটা মনে থাকবে না, অবশ্যই চুল দেখতে বুঝতে পারবা, হেয়ার হাইগ্রোগ্রাফ মনে রাখার সিমটমটা হলো হেয়ার হাইগ্রোগ্রাফ, ঠিক আছে? আর ওই ব্যারোগ্রাফ হিসেবে তোমার একটা আলাদা বিষয়, এটা দিয়ে আমরা কি নির্ণয় করি, বাতাসের আর্দ্রতা বা রিলেটিভ। তোমরা একজন দিতে পারবে এটা? মানুষ বলে বলে তো সব সুযোগ সুবিধা এই কাগজগুলো তুলো তো, কি ব্যাপার কাগজ এটা হলে কি ইভাপোরেশন পেয়ার, সমস্ত দিনে কতটুকু ভ্যাপারাইজেশন হচ্ছে, কতটুকু বাষ্পীত হয়েছে আমরা এটা তো আমরা দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি।
যে কতটুকু আজকে ময়েশ্চার হলো, কতটুকু আমাদের ভ্যাপারাইজেশন হলো, কতটুকু আমরা বাষ্পায়িত হলো, এটা কীভাবে নির্ণয় করি? একটা ইভাপোরেশন প্যান দেওয়া আছে, এর ভিতরে আমাদের একটা মেজারমেন্টে দেখো ওইখানে টিস্যুর মতন দেওয়া আছে ভিতরে, ওটা স্ক্রু গাছ তোমরা চেনো, স্ক্রু গাছ তোমরা প্র্যাকটিক্যাল করে আসছো ইন্টারে, স্ক্রু গাছে এর ভিতরে একটা ভার্নিয়ার স্কেল থাকে আর একটা প্রধান স্কেল থাকে, ওটা সারাউন্ডিং গোল, তাই না, জিরো দাগান্বিত থাকে। স্ক্রু গাছের মাধ্যমে অবজারভার ভরে কী করে, এটা লেভেল ভরাট করে দিয়ে দিচ্ছে কতটুকু ওয়াটার দেওয়ার পর সে এটা পার্ট নিয়ে রাখে, মন দিয়ে শোনো, তখন সে পার্টটা নিয়ে রাখে, ঠিক আছে। বিকাল 6টার সময় সে আবার দুইটা পার্ট থেকে সে যখন বিয়োগ করে তখন দেখতে পারে ভ্যাপারাইজেশন হয়ে গেছে, মানে কতটুকু আমাদের এটা উড়ে গেছে বাতাস, মানে বাষ্পীত হয়েছে, তো সেটা আমরা নির্ণয় করি একটা সিস্টেম। আবার এই যে ফ্লোটিং ম্যাক্সিমাম থার্মোমিটার, এটা ফ্লোটিং ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার, এই ওয়াটার লেভেলের উপর তখন তাপমাত্রা কত ছিল, এর ম্যাক্সিমাম কতটুকু ছিল, মিনিমাম কতটুকু, এই যন্ত্রটার নাম হলো ফ্লোটিং। ফ্লোটিং মানে ভাষা, ফ্লোটিং ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার। আর এখানে কীভাবে আমরা পাটটা নিই, এই যন্ত্রটার নাম হলো ইভাপোরেশন প্যান। ইভাপোরেশন প্যান দিয়ে আমরা কী নির্ণয় করি, বায়ুর মানে কি জলীয় অংশ, বায়ুতে জলীয় অংশ কতটুকু বাষ্প হইতেছে, কতটুকু বাষ্প হয়েছে, তা এটা তো হয় বেশি থেকে আবার কম হয়, আমাদের সমুদ্রে আবার বেশি হয়, সমুদ্রের পৃষ্ঠতলা ইভাপোরেশনও বেশি হয় এবং ওখানে সাইক্লোনও বেশি হয়। তাই এখানে অল্প জায়গা থেকে আমরা একটা মেজারমেন্ট করি যে এতটুকু যখন ইভাপোরেট হয়, অতএব এত জায়গায় এত হতে পারে সম্ভাবনা, তাই না? তা ঠিক আছে, এটা কি যন্ত্রের নাম হলো কি, এই তোমরা একটু শোনো ইভাপোরেশন, এদের কি নির্ণয় করি, জলীয় বাষ্প। এখানে কি থাকে, দুইটা একটা ইনস্ট্রুমেন্ট থাকে, তার নাম হচ্ছে ফ্লোটিং ম্যাক্সিমাম মিনিমাম থাকবে। আর এটা মেজারমেন্ট সিস্টেম। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, যদি বৃষ্টি হয়, সকালে তো মাপ দিলাম, বিকেলে মাপ দিলাম, 2 মাপ দিয়ে আমি বের করবো, যদি মাঝখানে বৃষ্টি হয় তাহলে সেটা কী করে বুঝবো, তাহলে আমি কী করে বুঝবো যে কতটুকু ইভাপোরেট হয়, সেটা আমরা কী করি, কতটুকু মনে কর সকালে মাপ দিল কত হলো, 1013 বা 1012 হলো, মানে 1020 হলো, একটা বিকেলে দেখা গেল যে আরও বেশি হলো, 1050 হলো, তাহলে আমরা বলবো যে ইভাপোরেট হয়নি, নো। তাহলে আমার বৃষ্টি কতটুকু এসেছে সেটা বের করতে হবে। বৃষ্টিতে দেখা এখানে 45 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ওইখান থেকে বিয়োগ করে দিলে তো অবশ্যই দেখা যাবে ইভাপোরেট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বৃষ্টিটা আমরা কালেক্ট করতে হবে। আমরা আসো পরেরটা আসি, পাইরানোগ্রাফ। এই সান রেডিয়েশন, এই যে সূর্যের তাপ পড়তেছে, এই সূর্যের তাপ নির্ণয় করার যন্ত্রের নাম হলো পাইরানোগ্রাফ। যেহেতু পাইরানোমিটারও আছে, পাইরানোগ্রাফও আছে, যেহেতু এটা গ্রাফ আছে, যে পাইরানোগ্রাফ, এর সাহায্যে কী নির্ণয় করি আমরা, সূর্যের তাপ বা রেডিয়েশন, যেটা সান রেডিয়েশন সেটা নির্ণয় করি। এখন এখানে মেকানিজমটা কী দেখো, একটা গোলক দেখা যায়, একটা গোলক দেখা যাচ্ছে না, আর ভিতরে দেখো তোমরা একটু কাছে আসো না, এখানে 2 ধরনের কালার, একটা সাদা একটা কালো। তো সাদা কালোতে কী হয়, সাদা রঙে কী করে, সূর্যের তাপ গ্রহণ করে না রিফ্লেক্ট করে, আর গ্রহণ করে কে, কালো। সেজন্য আমরা ওখানে শীতকালে সাধারণত কী করি, কালো জিনিস পরে, আর গরমকালে পুলিশে যেন ট্রাফিক পুলিশ সাদা ছাতা ইউজ করে, কারণ সূর্যের তাপটা রিফ্লেক্ট করে দেয়, মানে প্রতিফলিত করে দেয়। এখানে মেকানিজমটা হলো, যখন সূর্যের রেডিয়েশনটা এখানে গোলবের উপর পড়ে, তখন কি গ্রিন হাউসের সিস্টেমের ভিতরে প্রবেশ করে, করার পর সাদাটাই কী করবে, রিফ্লেক্ট করবে, বর্জন করবে, আর কালোটা করবে কি, শোষণ করবে। তাই যে বর্জন করবে সেটা কি গ্রিন হাউস সিস্টেম, সেটা আবার বেরোতে পারতেছে, গোলবের মধ্যে সে বাধা প্রাপ্ত হয়েছে, তো বর্জন করে সেটা আবার কি গ্রহণ করতেছে, কালোটা, তাহলে আমার কোনটা লস হচ্ছে না। এই যে 2 ধরনের তারতম্য, আবার মেটালও 2 ধরনের, একটা দস্তা একটা তামা, ওটা তাপিত হইতেছে 2 ধরনের, এবং রঙের কারণে 2 ধরনের পার্থক্য হচ্ছে, তাই না? তাহলে কী হচ্ছে, এখানে একটা মোমেন্টাম সৃষ্টি হচ্ছে, একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এটা ওই দেখো একটা মিডিয়ার পয়েন্ট, একটা ফোকাস আছে, ওই ফোকাস পয়েন্ট মানে ফোকাল পয়েন্টে ওই তোমার এই মোমেন্টামটা ফোর্সটা ওখানে ক্রিয়েট করে, আর মাধ্যমে এই উইন্ডো আছে, উইন্ডো দেখো জানলা আছে, তোমরা দেখতে পারবে, এটা আমি খুলে দেখালে এর মেকানিজমটা নষ্ট হয়ে যাবে, তাহলে এখানে তখন ওই পরিণামটা ওই একের মতো আপগোয়িং করে, তখন দাগান্বিত হয়। এখন এই তোমার ইভাপোরেশন, এই যে সান রেডিয়েশন নিই, এর এককটা লিখে নাও সবাই, ক্যালোরি পার সেন্টিমিটার স্কয়ার পার মিনিট। ক্যালোরি তাপের একক কি, ক্যালোরি বা জুল যেটা বলি না, ক্যালোরি পার সেন্টিমিটার স্কয়ার একক ক্ষেত্রফল পার মিনিট, মানে 1 মিনিট।
ক্যালোরি পার সেন্টিমিটার স্কয়ার পার মিনিট। এটা কার ইউনিট? থার্ন রেডিয়েশন। থার্ন রেডিয়েশন আমি যেটা নেব তার ইউনিটটি হলো, এটা পাইনোগ্রাফ থেকে যেটা নির্ণয় করবো, ক্যালোরি পার সেন্টিমিটার স্কয়ার পার। ঠিক আছে, আসো পরে আমরা একটু এইটা পিছনে যেটা ঘোরে বাইরে ওইটা কি ভিতরে আছে কি না। এই যন্ত্রের নাম হলো, বলো, কাপ আছে না, মনে রাখতে, কাপ কাউন্টার অ্যানেমোমিটার। অ্যানেমোমিটার হচ্ছে তোমার বাতাসের গতি নির্ণয়ের যন্ত্রের নাম হলো অ্যানেমোমিটার। প্রতিটা যন্ত্রের একটা নাম আছে, অ্যানেমোমিটার, ব্যারোমিটার আছে না। এটা দিয়ে কি নির্ণয় করে? বাতাসের গতি বা স্পিড। তো তোমাদের মনে রাখার জন্য কি এটা কাপ দেখেই বলতো, কাপ কাউন্টার অ্যানেমোমিটার, কাপ কাউন্টার অ্যানেমোমিটার। শুধু অ্যানেমোমিটার এটা হচ্ছে মেইন নাম, মনে রাখার জন্য কাপ কাউন্টার অ্যানেমোমিটার। এখন এটা কীভাবে পার্ট নেয়? যখন অবজারভার আসে, দেখো সে এসে করে কি, এখানে ওই ডিজিটটা আছে, সে একটা পার্ট নেয়, লিখে রাখে, 10 মিনিট ওয়েট করে, ওয়েট করার পর আবার একটা পার্ট নেয়। যদি বাতাস থাকে, এখন তখন বাতাস নেই, কাম থাকলে এটা ঘুরবে, বলে কি ডিজিটাল বাড়বে। তা দুইটা পার্ট নিয়ে শেষের পার্ট দিয়ে দুইটা বিয়োগ করে দিয়ে ভ্যালুটা পাবো। তাকে কত সময় দাঁড়াইছিল? 10 মিনিট। 10 দিয়ে ভাগ করবো, যে ভ্যালুটা পাবো তাকে 60 দিয়ে গুণ করবো। 60 দিয়ে কেন গুণ করবো? যদি আমরা ঘন্টায় এটা হিসাব করি, বাতাসে বেগ ঘন্টায় এত কিলোমিটার মানে বইতেছে, বলি না এত কিলোমিটার বাতাসে ঘন্টায় ঘূর্ণিঝড়টা আসতেছে, মানে 80 কিলোমিটার পার ঘন্টায় এর ইন্টেন্সিটি বাড়তেছে, তাই না? এটা প্রলয়কারী ঘূর্ণিঝড় হবে, সিডর, এরকম হচ্ছে না। এটা আমরা এইভাবে করি যে প্রথমে একটা পার্ট নেই, নেওয়ার পর 10 মিনিট পর আরেকটা পার্ট নিই, দুই পার্ট থেকে যে ডিভাইজেবল যেটা ভ্যালুটা বেরোবে সাবট্রাক্ট করে, ওটাকে কেউ 10 দিয়ে ডিভাইজেবল করবো, তাকে মাল্টিপ্লাই করবো কত দিয়ে? 60 দিয়ে। তখন এটা ঘন্টায় আমাদের বাতাসের গতিবেগটা বেরোবে। বাতাসের গতিবেগ নির্ণয় করার যন্ত্রের নাম হলো কি? কাপ কাউন্টার অ্যানেমোমিটার। এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা, এটা তোমাদের জিজ্ঞাসিত লাগবে। এটা একটু বড় স্পেসে দাঁড়াও, তাহলে একটু সবাই দেখতে পাবে। একটু জায়গাটা ফাঁকা করে দূরে দাঁড়াও। এটা আসো, তোমরা আসো, একটু দূরে দাঁড়াও, তাহলে সবাই দেখতে পাবে। এই যন্ত্রের নাম হলো অর্ডিনারি রেইন গজ। অর্ডিনারি, আগে আমরা পেয়েছি অর্ডিনারি থার্মোমিটার, এটা হলো অর্ডিনারি রেইন গজ, মানে সাধারণ বৃষ্টিমাপক যন্ত্র। সাধারণ বৃষ্টিমাপক যন্ত্র, ইংলিশে নাম হলো অর্ডিনারি রেইন গজ। এখন দেখো, এটা একটা সিলিন্ডার মতো মনে হচ্ছে না? এই সিলিন্ডার ডায়া কত? 8 ইঞ্চি ডায়া, মানে এই সিলিন্ডার ডায়া কত? 8 ইঞ্চি ডায়া। দেখে স্লোপ আছে, তাকে এই স্লোপ কত ডিগ্রি? স্লোপ মানে 45 ডিগ্রি। এটা কেন দেওয়া হয়? এর ভিতরে তো আমরা এটা চোঙ বসালে তো পারতাম। তোমরা কি জানো এই যে বৃষ্টির ফোঁটা কেন গোলাকৃতি হয়? কেউ এনিবডি? এই বৃষ্টির ফোঁটা তো আমি পানি ঢাললে তো গড়গড়াই পড়ে, কিন্তু বৃষ্টির ফোঁটা গোল গোল পড়ে না, এটা কেন হয়? এটা তোমরা জানো না। এটা হচ্ছে পৃষ্ঠটান, বায়ুর চাপ। এটা হলো পৃষ্ঠটানের কারণে বৃষ্টি ফোঁটা গোলাকৃত হয়। বায়ুর চাপ, চারিদিকে বায়ুর চাপের কারণে বৃষ্টি ফোঁটা গোলাকৃত হয়। ঠিক আছে, এই বৃষ্টি পড়ে যখন এই 8 ইঞ্চি ডায়ের ভিতরে পড়ে, যদি পাশে যদি রিং থাকতো ডাইরেক্ট, তাহলে বৃষ্টি ফোঁটা অর্ধেকটা কেটে দিত, তাহলে আমার সঠিক পাঠটা আসতো না। আমার তো 8 ইঞ্চি ডায়ে কতটুকু বৃষ্টি হয়, তখন আমরা প্রকাশটা দিই সারাউন্ডিং খুলনা এরিয়া। আমি এতটুকু ক্ষেত্রপথে এতটুকু পেতে, এতটুকু থেকে এত হতে পারি আমরা এই ব্যাপারে। তো এই 8 ইঞ্চি ডায়ে যদি আমি এতটুকু বৃষ্টি পাই, তাই একটা বৃষ্টি পড়া না কেটে যায়, সেজন্য আমরা এই স্লোপটা ডাব্লিউ। এর ডায়া হলো কত? 8 ইঞ্চি। এটাকে বলা হয় কি? আউটার সিলিন্ডার। এখন দেখো ভিতরে একটা আমাদের, এটা হচ্ছে ইনার সিলিন্ডার, মানে ভিতরের ইনার সিলিন্ডার। এর ডায়া হলো 2.5 ইঞ্চি। এর ডায়া কত? 2.5 ইঞ্চি। এখন দেখো যে বৃষ্টিটা পড়ে, সেই বৃষ্টিটা কি এখানে আসে, এখান থেকে গড়গড়াই কোথায় যায়? এই ইনার সিলিন্ডার। ইনার সিলিন্ডার একটা ক্যাপাসিটি 50 মিলিমিটারে এক বেশি সে ধারণ করতে পারে। তখন ওভারফ্লো হয়ে করে কি? এই আউটার সিলিন্ডার। এটা আমরা কীভাবে মেজারমেন্ট করি তোমরা মেজারিং জার। বৃষ্টির ইউনিট কি বলতে পারো? আমরা একক। এত তোমার খবর শোনো, বৃষ্টির একক হলো
মিলিমিটার। আর 10 মিলিমিটার বলি না, হ্যাঁ, হ্যাঁ। মিলিমিটার বলি না, কিন্তু আমরা ফলো আপ করি না, কিন্তু এখন থেকে করবো। এটা এককটা কি মিলিমিটার, ঠিক আছে? তাই এই ইনার সিলিন্ডার ডায়া কত? 2.5 ইঞ্চি। তুমি সামনে থেকে তুমি 2 ইঞ্চি বললে কি 2.5 ইঞ্চি, ক্লিয়ার? তা এটা দিয়ে আমরা কি করি, কিভাবে এটা কালেক্ট করি? উপর থেকে যে রেঞ্জটা পড়ে, ইনার সিলিন্ডার পড়ে, তারপর আমরা করি কি মেজারিং জারে ঢেলে আমরা এটা মেজার কতটুকু মিলিমিটার। এটা একটা করি আমার আরেকটা সিস্টেম থেকে স্টিকে আমাদের মিলিমিটার দাগ কাটা থাকে, স্টিক ঢুকে প্রবেশ করে তখন থেকে সেখান থেকে আমরা ঢুকি। তাহলে এই যন্ত্রটা কি হলো, নাম কি? না না, এই যন্ত্রটার নাম কি? অর্ডিনারি, বাংলায় বলে সাধারণ বৃষ্টিমাপক যন্ত্র। এ দিয়ে কি নির্ণয় করি? বৃষ্টি, রেইনফল নির্ণয় করি, তাই না? রেইনফলের একক কত? একক কি বলো? এখন তো এইটাতে মনে করো যখন ঢালতে গেলাম একটু অপচয় হতে পারে, একটু লস হতে পারে, সেজন্য সেম সিস্টেম ওই পাশে আরেকটা আছে গ্রাফিক্স, ওইটা ওইখানে দিয়ে এটাও সেলফ রেকর্ডিং রেইনবো, সেলফ রেকর্ডিং রেইনবো। এটা সেলফ মানে কি নিজে, স্বয়ংক্রিয়, বাংলায় বলে স্বয়ংক্রিয় বৃষ্টিমাপক যন্ত্র বা সেলফ রেকর্ডিং রেইনবো। দেখছো তো? সেলফ মানে কি? নিজে নিজে। ওটা তো ম্যানুয়াল লাগে, একজন সাহায্যকারী লাগে। এখানে কিন্তু নিজে নিজেই হয়। সেই মেকানিজমটা কিরকম দেখো? মোবাইলের না গরম হয়ে যাচ্ছে, পোকামাকড় ডিস্টার্ব করছে। দেখো এখানে দেখো সিস্টেমটা দেখো, এখানে একটা কিলোগ্রাম দেওয়া আছে, তার সাথে কি দেখো 10 মিলিমিটার একটা তোমার গ্রাফ দেওয়া আছে, সর্বোচ্চ করে 10 মিলিমিটার ডেট ওয়াইজ বসানো আছে। বৃষ্টি কখন আসবে তো আমরা জানি না, হুট করে আসতে পারে, তাই না? সাডেনলি আসতে পারে। তখন সেক্ষেত্রে যখনই আসুক ও তো ঘুরতেই থাকবে, ও ঘুরতে থাকে, ডেট ওয়াইজ টাইম সেট করা আছে। কিন্তু এই বৃষ্টিটা কীভাবে, এর মেকানিজমটা সিস্টেম, যখন এইখানে 8 ইঞ্চি ডায়াতে বৃষ্টিটা পড়ে, সে এইখান থেকে প্রবেশ করে, প্রবেশ করার পর এই যে একটা চোঙ আছে, চোঙের ভিতরে আছে একটা ফ্লোট আছে, মানে ভাসমান আছে। ফ্লোটের সাথে আমার ওই পেনামটা সেট করা হয়, পেন, একটা পেন কলম নিপ দেওয়া আছে, সরিয়ে পড়ে দেবো, তাই না? এই এখন করে যখন বৃষ্টিটা যখন উঠতে থাকে মানে উঠতে থাকে 10 মিলিমিটার যখনই হয়, তখনই করে কি ফ্লোরটা উপরে ওই পর্যন্ত উঠে আবার নিচে নেমে যায়। তো ওয়াটারটা কোথায় যায়? এই পৃথিবীর এই ড্রেনটা কোথায় যায়? একটা আউটার ড্রেন আছে, আউটার ড্রেন থেকে ওটা বেরিয়ে যায়। তখন 10 মিনিটের বৃষ্টি হলো বা 2 মিনিটের বৃষ্টি হলো, যেটাই হোক, সেটাই আমাকে ওখানে দাগন নিতে হয়। এইবার অটোমেটিকলি বৃষ্টিটা পরে বের হয়, আবার প্রবেশ করে, আবার বের হয়। এইভাবে আমরা এই লিভারের মাধ্যমে, কোনটা ওটা তো কালি দেয়, ওই যে কালি না দিলে তো দাগান নিতে হবে না। তুমি এত সুন্দর যন্ত্র থাকে, ওইটা একটা প্রশ্ন থাকে, গুড। যাক, এটা কী করি, এটাতে আমরা কালি দিই, মানে কালি না দিলে তো এটা দাগ করবে না। ওটা দেখাতে অনেক সময় দেখা যায় কালিটা শুকিয়ে যায়, সেক্ষেত্রে ওইটা দেয়। ক্লিয়ার? এই যন্ত্রের নাম হলো কি? সেলফ রেকর্ডিং রেইনফল। যদি আমরা কি নির্ণয় করি? মানে রেইনফল, তাই না? ওটাও রেইনফল, ওটার নাম কি বললাম? অর্ডিনারি রেইনফল। সেলফ রেকর্ডিং, সেই মেকানিজম, কিন্তু সিস্টেমটা ভিন্ন, নিজে নিজে স্বয়ংক্রিয়। ওকে, থ্যাংক ইউ। আর ওটা ছাদে আছে, ওইটা 2টা ঘোড়া আছে, ওইখানে শেষ, ওইখানে আমরা সমাপ্ত করি। চলো চলো। সবাই আসলে কিন্তু বাতাসের গতি নির্ণয় যন্ত্রের নাম কি বলছি? কাপ কাউন্টার অ্যানোমিটার। সেটা হলো কয় ফিট উপরে? 2 মিটার। এটা হলো 10 মিটার। এটা হলো তোমার 33 ফিট উপরে। 10 মিটার সমান 33 ফিট। এইসব কাপ কাউন্টার অ্যানোমিটার, ওই নিচে ওই যে একটা দেখলাম না, কাপ সেম না। এটা দিয়ে কি নির্ণয় করি?
বায়ুর স্পিড নির্ণয়, বাতাসে কি গতি নির্ণয় করে। আপ কাউন্টে অ্যানোমিটার ওই একই রকম বলছি, একটা পার্ট নেবে, অবজারভার 10 মিনিট দাঁড়াইয়া আবার একটা পার্ট নেবে, ওই পার্ট থেকে যে ভ্যালুটা পাবো সেটা থেকে 10 দিয়ে ভাগ করে কি 60 দিয়ে গুণ করবো, তখন আবার ঘন্টায় নিতে হবে। এই যন্ত্রের নাম হলো অ্যানোমিটার, ঠিক আছে? কয় ফিট উপরে? এটা 33 ফিট উপরে, 3 তলা সমান, স্যারের মাথায় একটা ছাতা, ঠিক আছে? আর ওটা হলো 2 মিটার গ্রাউন্ড থেকে। এখন দেখো এটা বাতাসের কি দিক নির্ণয়, দিক দরকার নেই, আমরা কিন্তু বাতাসের গতি, এটা দিয়ে কি নির্ণয়, বাতাসের গতি, বাতাস কোন দিক থেকে আসে সেই যন্ত্রটা হলো এই পাশে উইন্ড ভ্যান। এই যন্ত্রটা হলো লিখে নাও উইন্ড ভ্যান, বাতাসের দিক নির্ণয়। বাতাসের দিক নির্ণয় যন্ত্রের নাম হলো উইন্ড ভ্যান। দেখো কোন দিক থেকে বাতাস আসবে সেটা আমরা কি করে বুঝবো? ওইটা ত্রিশূলটা দেখো, অ্যাটেনশন প্লিজ, তোমরা একটু তাকাও। দেখো এই ত্রিশূলটা দেখো, ত্রিশূল এটাকে ঘুরতেছে না, মুভমেন্ট করতেছে না, চারিদিকে দেখা দাও ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দেওয়া আছে, তাই না? এখন এটা কোত্থেকে আসে? যেদিকে ভারী, আমার দিকে ফলো আপ করো, যেদিক থেকে বাতাসটা আসে ভারী জিনিসটাকে সেদিকে রাখতে পারবা? কখনোই না, সেখানে উল্টেই যাবে। এই যে ছাতা দেখো, তুমি যাই ধরো ওকে তো উল্টেই সরু দিকটা আসবে, দেখেন বাতাস কম বাঁচে, বেশি দিকে একটা বাধা প্রাপ্ত পায় সেদিক কিন্তু থাকবে না। তাহলে ওইটা সরুটা কি ওদিকে যেদিক থেকে বাতাস হয় সেদিকে সে মুভ করতে পারবে, তাই ভারী অংশটা কিন্তু সে থাকবে না, সে বাতাসের মানে গতিতে সে কিন্তু কী হবে অন্যদিকে মুভমেন্ট হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে বাতাসটা কোন দিক থেকে আসতে দেখো, ডাব্লু মানে কি ওয়েস্ট, বাতাসটা কোন দিক থেকে আসতে দেখো ওয়েস্ট, দেখো ওদিকে ঘুরতে তাহলে সাউথ ওয়েস্ট, ওদিকে সাউথ ওয়েস্টার্লি মানে কি, তাহলে আবার দেখো নর্থ ওয়েস্টার্লি, বাতাস তাহলে নর্থ ওয়েস্টার্লি, ঠিক আছে? এটা দিয়ে কি, তাহলে এটা দিয়ে কি নির্ণয় করি বাতাস কোন দিক থেকে আসে, সেই যন্ত্রের নাম হলো কি উইন্ড ভ্যান। তোমরা এইগুলো মনে রাখবো, ঠিক আছে? তা এটা হলো দুই দেখো পার্টিকুলার না আলাদা, এটা আলাদা, এই দুইটা কম্বাইন করে দুই দেওয়া আছে। এই পাশে এটা ইলেকট্রনিক, দুইটা কম্বাইন করে এক হাত দিকে দেখো, ওই কাপ কাউন্টার আছে, উইন্ড ভ্যান আছে, আছে, আবার দিকের সাথে কি আছে উইন্ড ভ্যান আছে, এইটাকে বলে ইলেকট্রিক্যাল কাপ কাউন্টার অ্যানোমিটার, ইলেকট্রিক্যাল অ্যানোমিটার। অরিজিনাল নাম তো অ্যানোমিটার, কিন্তু তোমাদের মনে রাখার জন্য কাপ এই ইলেকট্রিক্যাল অ্যানোমিটার, এর সাহায্যে কি মনে করি বাতাসের দিক এবং দিক। আর একটা যন্ত্র তৈরি করছে, ওইটা আমাকে একটা গোলক দেখা যাচ্ছে না, তোমরা তো অনেক সময় দেখছো ম্যাগনিফাইড গ্লাস আছে না, সিগারেট ধরায়, কাগজ পড়ে, রোদ্রে ধরে, এটা তো তোমরা অনেকেই প্র্যাকটিক্যালি জানো, আগুন ধরে, ওটা তো একটা থিম, ওটা কত 10 ml হতে পারে মেবি, কিন্তু এটা তো একটা গোলক অনেক বড়, কিন্তু এ কিন্তু অনেক পাওয়ারফুল। কিন্তু এটা কীভাবে হয়, এই হেমি সার্কেলে যে এই যে সূর্যটাতে ঘুরতেছে, ওই এই যে ঘোরার কারণে যে একটা ফোকাল পয়েন্টে কিন্তু এই রেডিয়েশনটা পড়তেছে, একটা ফোকাস, প্রধান ফোকাসের সংখ্যাটাকে বলতে পারো, প্রধান ফোকাসে তোমার ইন্টারে পড়ে আসছে কতগুলো আলোকরশ্মি একটা দর্পণে বা একটা কিসের লেন্সে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলো কোনো একটা বিন্দুতে মিলিত হয় বা ছড়িয়ে পড়ে যেতে পারে, মনে হয় ওই বিন্দুটাই খেলে ওই দর্পণে প্রধান এইরকম কতগুলো আলোকরশ্মি যে তখন এখানে পড়ে একটা বিন্দুতে কাজ করে, প্রধান ফোকাসের কাজ করে, একটা বিন্দুতে কাজ করার পর সে করে কি, এখানে আমাদের কাঠ বসানো থাকে। এটার উদ্দেশ্যটা কি, এটা আসলে যদি আমরা কী করি, ওইখানে নির্ণয় করলাম কি পাইনোরোমিটার দিয়ে, কী নির্ণয় করি পাইনোগ্রাফ দিয়ে, রেডিয়েশন কতটুকু হয়, তাপ কতটুকু পৃথিবীতে দিচ্ছে সেটা পাচ্ছি, থানের রেডিয়েশনটা কত পরিমাণ দিচ্ছে এটা আমি কিন্তু পাচ্ছি, কিন্তু কত সময় দিচ্ছে এটা নির্ণয় করি, দেখি পৃথিবীতে তাপ সে কত সময় ধরে দিচ্ছে এটা। তাই সেদিন যন্ত্রের নাম হলো কি সানরাইজ বা সানশাইন আওয়ার, দেখো সানশাইন আওয়ার রেকর্ডার, সানশাইন রেকর্ডার সংক্ষেপিত, সানশাইন সান মানে সূর্য, সাইন মানে দেয়, সানশাইন রেকর্ডার মানে রেকর্ড করে সানশাইন। কিন্তু কী রেকর্ড করি আমরা, আওয়ার, সময়টা। এটা সাধারণত মানে বিভিন্ন তোমাদের আখ যেখানে হয়, আখ যেখানে মাড়াই করে বা প্রস্তুত করে, মানে মানে ঠাকুরনগর বিভিন্ন কাছে না, তা এখানে ওই করে কি ওরা বলে কি সরকারকে লস দেয় যে আমাদের
ইক্কুতে এবছর সুগার হয়নি। সুগার না হওয়ার কারণে পার কেজিতে চিনিতে হয়তো 29 টাকা, এর আগে তো সরকার দিয়ে এখন তো আরও বেশি দেয়, টুকি দেয়, যাতে জনগণ খেতে পারে। কিন্তু তখন আমাদের এই টিম করে পাঠাই দেয়। আসলে ওরা তো বলে সান রেডিয়েশন ঠিক মতো পড়ে না, সেজন্য ইক্কুতে সুগার হয়। আমরা এই ইনস্ট্রুমেন্টগুলো বসাই দিলে পরে ও তো ফাঁকি দেওয়ার রাস্তা নেই। সান রেডিয়েশন কতটুকু দিতে পৃথিবী কোন সময় দিতে আমরা এখানে সব অবজার্ভ করতে পারছি, তো ওরা ফাঁকি দিতে পারে না, তারপরেও দেয়। এখন এটা তো আমাদের একটা ট্রেডিশনাল হয়ে গেছে, তাকে অফিসে আমরা যাবো না। তাহলে এটা দিয়ে আমরা কী নির্ণয় করি? সান রেডিয়েশন কত সময় পৃথিবীতে দিচ্ছে তার সময়টা নির্ণয় করি। যন্ত্রের নাম হলো কি? সানশাইন রেকর্ডার। এখন দেখো এটা সব সময় সমান। এখন শীতকালে কি হয়, দিন ছোট হয়ে গেছে, গরমকালে দিন বড় হয়ে যায়, সেজন্য এক একটা কালের আমাদের কাট আছে, সানশাইন কাট বলা হয়। যেমন শীতকালে এটা শর্ট কাট বলি বা এটা উইন্টার কাট বলি, সামারের সময় লং কাট বলি বা সামার কাট বলি, আবার স্টেট কাট বলে। এখন যদি শীতকাল, আমার মনে করো অক্টোবর 14 তারিখ থেকে এটা লাগানো হয়েছে, এই কাঠটা এটা তোমরা সবাই দেখবা। ওই ফোকাল পয়েন্টটা যে পজিশনে পড়ে ওখানে পুড়ে যায় কাগজটা। পুড়ে গেলে প্রত্যেকটা ঘন্টা দেওয়া আছে, সকাল 6টা হইতে 7টা, 7টা হইতে 8টা আওয়ার করা আছে। যে ঘরটা পুরো পুড়ে গেছে সেটাকে বলি 1 ঘন্টা ধরে, সে 1 ঘন্টা পুরো আমাকে পৃথিবীতে এসেছে। যেটা কম পুড়ছে, মনে কর শুধু ছিদ্র হয় না, সেটাকে আমার ফ্রেন্ড বার্ন বলি, কিন্তু রংটাও পুড়ে গেছে, বার্নের ভিতরেও ভাগ আছে, তখন 0.5 দিয়ে আমাকে ওটা মাল্টিপ্লাই করতে হয়। আবার দেখাতে খুব সামান্য একটা ছিদ্র হয়েছে, তখন 0.25। আবার দেখাতে 1/3 হয়েছে, তখন 0.75। ফুল হয়ে গেলে 1 ধরি। তাহলে তোমরা এক এক করে দেখো এই যন্ত্রের নাম হলো কি? সানশাইন রেকর্ডার। এটা দিয়ে কি নির্ণয় করি আমরা? যেমন পৃষ্ঠে কতটুকু তাপ, কত সময় দেওয়া হচ্ছে, তাপ দিচ্ছে, স্থান তাপ দিচ্ছে, তার সেই সময়টা নির্ণয় করি। এটা একটা বড় একটা গোলক, এই গোলকের ভিতরে কী করে সান রেডিয়েশনটা প্রধান প্রকাশ হিসাবে কাজ করে একটা ফোকাল বিন্দুতে কাগজটা পুড়ে যায়। তখন পুড়ে গেলে আমরা বুঝতে পারি যে কতটুকু সে কত সময় তাপ। এক এক করে তোমরা এখানে দেখতে পারো, কিন্তু হাত দিও না সবাই। দেখে আসো।